BTN সংবাদে আপনাদের স্বাগত রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। মণিপুর পরিস্থিতি, স্বরাষ্ট্র মন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পর্যালোচনা বৈঠক করলেন অমিত শাহ। রাজ্যে কঠোরভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সেনা পুলিশকে নির্দেশনা। মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে কাছাড় পুলিশ। শিলডুবি থেকে 2 কোটি টাকা মূল্যের হেরোইন সহ আটক 2 পাচারকারী। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শতবর্ষ পূর্তি উপলক্ষে উষা কীর্তনে ভক্তদের ঢল। উধারবন্দে দুঃসাহসিক ডাকাতির ঘটনা। ঠালিগ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে লুটপাট। সিভিল হাসপাতালে অত্যাধুনিক ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিটের উদ্বোধন বিধায়ক দীপায়নের। আসছে বিস্তারিত খবরে। মণিপুর পরিস্থিতি, স্বরাষ্ট্র মন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পর্যালোচনা বৈঠক করলেন অমিত শাহ। রাজ্যে কঠোরভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সেনা পুলিশকে নির্দেশনা। শনিবার মণিপুরের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বরাষ্ট্র মন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একটি বৈঠকের সভাপতিত্ব করেন। বৈঠকে মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে মণিপুরে প্রায় 2 বছর ধরে সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। রাজ্যের বর্তমান পরিস্থিতিও খুবই অস্থির। অতএব বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিবেশ এবং রাজ্যের বর্তমান পরিবেশ নিয়ে আলোচনা করা হয়েছে। ভারতীয় গেজেটে প্রকাশিত ও কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ে জারি করা ঘোষণা মতে মণিপুর বিধানসভার ক্ষমতা সংসদের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন যে রাজ্য সরকারের কর্তৃত্ব কার্যকরভাবে স্থগিত করা হয়েছে। বৈঠকে মণিপুরের স্থিতিশীলতার বিষয় এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বেশ কয়েকটি অবকাঠামো প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয়েছে। অমিত শাহ মণিপুরের নিরাপত্তা পরিস্থিতিও পর্যালোচনা করেন। তিনি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং পুলিশ কর্মকর্তাদের এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশও দিয়েছেন। 2 কোটি টাকার হেরোইন সহ 2 যুবককে গ্রেফতার করল কাছাড় পুলিশ। কাছাড় পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ফের 2 কোটি টাকার হেরোইন উদ্ধার হয়েছে। সেই সঙ্গে 2 পাচারকারীকে আটক করেছে পুলিশ। শনিবার এক সাংবাদিক সম্মেলনে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা জানান, শুক্রবার রাতে শিলকুড়ির শিলডুবি এলাকায় একটি পিকআপ ভ্যান আটক করে তল্লাশি চালিয়ে 35টি সাবানের বাক্স থেকে 415 গ্রাম হেরোইন ও নগদ 2 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ সেই সঙ্গে 2 জন পাচারকারীকেও আটক করে। এই মাদক পাচারকারীরা হলো আনোয়ার হোসেন লস্কর ও রিপন আহমেদ লস্কর। পুলিশ সুপার জানান, বাজেয়াপ্ত করা হেরোইনের বাজার মূল্য 2 কোটি 20 লক্ষ টাকা হবে। নিচাযুক্ত সামগ্ৰী বা ড্ৰাগছৰ বিৰুদ্ধে আমাৰ যি অভিযান আছে অব্যাহত আছে আৰু এই অভিযান জিলাখনক ড্ৰাগছ মুক্ত কৰিব নোৱাৰালৈকে অভিযান চলি থাকিব। অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই অসম ৰাজ্যখনক ড্ৰাগছ মুক্ত কৰিব বিচাৰিছে, গতিকে এই অভিযান আমাৰ সদায় অব্যাহত আছে। এই অভিযানৰ এক বিশেষ অংশস্বৰূপে যোৱাকালি আবেলি আমাৰ এটা বিশেষ অভিযান চলিছিলে আৰু সেই অভিযান কালত আমি সীমান্তৱৰ্তী অসম মিজোৰাম বৰ্ডাৰৰ পৰা আমি এটা অপাৰেশ্যন আৰম্ভ কৰিছিলোঁ ৰাতি, আৰু সেই অপাৰেশ্যনটোত পিছত আমি এটা গাড়ী শিলকুৰি অঞ্চলত শিলকুৰি পথত আমি এটা গাড়ীখন হ'ল বলেৰো পিকআপ ভান। গাড়ীখনৰ নাম্বাৰ হ'ল AS11CC 8697। এই গাড়ীখন আমি শিলকুৰি ৰোডত আমি ইণ্টাৰচেপ্ট কৰোঁ, আৰু যেতিয়া গাড়ীখন আমি খানতালাচি চলাওঁ, গাড়ীখনত 2জন ব্যক্তি আছিলে, এজন চালক আৰু এজন ব্যক্তি গাড়ীখনত আছিলে। তেওঁলোকৰ নাম হ'ল আনোৱাৰ হোসেন লস্কৰ, ছান অফ আব্দুল জলিল, জামালপুৰ ধলাই। দ্বিতীয়জন ব্যক্তি আছিলে ৰিপন আহমেদ লস্কৰ, ছান অফ আলতাফ হুছেইন লস্কৰ, জালালপুৰ ধলাই। এই 2জন ব্যক্তিকে আমি সোধপোছ কৰোঁ, আৰু সোধপোছ কালত সেই গাড়ীখনত স্পেচিয়েলি মেড বা বিশেষভাৱে নিৰ্মিত এটা চেম্বাৰ কোঠাত তেওঁলোকে 35টা চাবোনৰ বাকচত নিচাযুক্ত সামগ্ৰী কঢ়িয়াই লৈ যোৱাৰ তথ্য আমি পাওঁ। আৰু তাৰ পাছত আমি যেতিয়া মিস্ত্ৰী আনি
এই যেতিয়া আমি তাত খানতালাচি চলাওঁ তেতিয়া এই 35টা বা 35টা চাবোনৰ বাকচত সাসপেক্টেড টু বি হিৰোইন আমি জব্দ কৰোঁ আৰু জব্দ কৰি আমি সেইখিনি স্থলীতে ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছ বা তেওঁ সাক্ষীবাদীৰ সন্মুখতে আমি সামগ্ৰীখিনি জব্দ কৰোঁ। এই অভিযান কালত আমি যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ সেইখিনি আমি তাত ড্ৰাগ টেষ্টিং কিটৰ দ্বাৰা তাত পৰীক্ষণ কৰা হয় আৰু পৰীক্ষণ কালত এইটো আমি তাত পজিটিভ যিটো ৰিজাল্ট আমি পাইছোঁ আৰু তাৰ পাছতে লগে লগে আমি গোটেই সামগ্ৰীখিনি আমি জব্দ কৰিছোঁ গাড়ীৰ সৈতে। আৰু তাৰ লগতে এই যিখিনি সামগ্ৰী নিচাযুক্ত সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ এই নিচাযুক্ত সামগ্ৰীখিনিৰ ওজন যেতিয়া আমি ৱেট লওঁ ওজন হ'ল 415 গ্ৰামছ আৰু তাৰ লগতে 2 লাখ কেছ এমাউণ্ট নগদ ধন 2 লাখ নগদ ধন তেওঁলোকৰ পৰা আমি জব্দ কৰিছোঁ। আৰু এই যিখিনি নিচাযুক্ত সামগ্ৰী আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ সেই নিচাযুক্ত সামগ্ৰীখিনিৰ চোৰাং বজাৰত আজিৰ মূল্য হ'ব প্ৰায় 2 কোটিৰো অধিক, প্ৰায় 2 কোটি 20 লাখ টকা হ'ব। গতিকে সামগ্ৰীখিনি আমি জব্দ কৰিলোঁ। দুজন ব্যক্তিক তেওঁলোকে চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আমাক প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে তেওঁলোকে চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা তেওঁলোকে এই সামগ্ৰীখিনি প্ৰায় 1 সপ্তাহৰ আগতে তেওঁলোকে এই সামগ্ৰীখিনি লোড কৰিছিলে আৰু লাহে লাহে তেওঁলোকে তাৰ পৰা অহা আৰম্ভ কৰিছিলে এটা আন্তঃৰাষ্ট্ৰীয় সীমা অঞ্চলৰ পৰা। আৰু আমি তেওঁলোকক ফ'ল' কৰি আছিলোঁ আৰু তাৰপিছত যোৱা নিশা আমি তেওঁলোকক ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শতবর্ষ পূর্তি উপলক্ষে উষা কীর্তনে ভক্তদের ঢল। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শতবর্ষ পূর্তি উপলক্ষে আজ শনিবার উষা কীর্তনে ভক্তদের ঢল নামে। রামকৃষ্ণ শরণং কীর্তনের মধ্য দিয়ে এক দিব্য অনুভূতি পরিলক্ষিত হয়। মিশনের মহারাজদের সাথে ভক্তরাও সুরের ছন্দে তালে তাল মিলিয়ে শ্রী রামকৃষ্ণ মা শারদা ও স্বামীজির আরাধনায় মেতে ওঠেন। ইষ্টের প্রতি ভালোবাসা ও ভক্তির এক অনন্য দৃষ্টান্ত পরিলক্ষিত হয়। রামকৃষ্ণ পরমহংসদেবের 190তম জন্মতিথি নানা কার্যক্রমের মাধ্যমে উদযাপন শ্রীভূমিতে।
যুগাবতার পরম পূজ্য রামকৃষ্ণ পরমহংসদেবের 190তম জন্মতিথি নানা কার্যক্রমের মাধ্যমে শ্রীভূমিতেও উদযাপন করা হলো শনিবার। সমগ্র দেশের সঙ্গে সংগতি রেখে শ্রীভূমি রামকৃষ্ণ মিশনে উদযাপন করা হয় ঠাকুরের জন্মতিথি। নানা মাঙ্গলিক কার্যক্রমে দিনভর উৎসব অনুষ্ঠান চলে। চণ্ডীপাঠ, শ্রী শ্রী ঠাকুরের বিশেষ পুজো, হোম ও পুষ্পাঞ্জলি ইত্যাদি কার্যক্রম ছিল। অগণিত ভক্তরা মহাপ্রসাদ গ্রহণ করেন। মিশনের তরফে স্বামী প্রেমঘনানন্দজি মহারাজ সংবাদ মাধ্যমের সামনে উৎসব আয়োজনের উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আজ 190তম জন্মতিথি, তো সমগ্র দেশে উদযাপন করা হচ্ছে। আমরা শ্রীভূমিও দেখতে পেয়েছি অনেকটা কার্যক্রমের মাধ্যমে আজ শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের কার্যক্রম আয়োজন করা হয়েছে। তো কি বলবেন? আজ আমাদের শ্রী শ্রী ঠাকুর পরমহংস রামকৃষ্ণ দেবের 190তম জন্মতিথি। তাই স্বামী অখণ্ডানন্দজি ওনার একজন শিষ্য, তিনি সন্ন্যাসী শিষ্য, তিনি বলেছিলেন যে যখন শ্রীরামকৃষ্ণের শতবর্ষ উদযাপন হয় তখন ওনাকে বলা হয়েছিল যে একটা শতবর্ষ উদযাপন হচ্ছে, সেই কমিটি থেকে একটা আশীর্বাণী দেওয়ার জন্য। তো উনি বলেছিলেন যে তিনি ভগবান, তিনি আমাকে একটা জিনিসই দেখিয়েছেন, আমার গুরুদেব আমাকে বলেছেন যে তিনি ইনফিনিট, তিনি অনন্ত, তার আবার জন্ম মৃত্যু কি, কিন্তু তাই তার জন্ম মৃত্যুর জন্মের আমাদের শতবর্ষ হোক যতবর্ষ হোক সেটার কিছু ব্যাপারই নয়। সেই ব্রহ্ম অনন্ত, তিনি অনন্ত, তাই তার অনন্ত ভাব। কিন্তু আমরা কেন উদযাপন করি? কারণ আমরা জানি স্বামী বিবেকানন্দ বলেছেন বিক্ষণে মোহ যায়। শ্রীরামকৃষ্ণের চিন্তা মাত্র, তার চক্ষু যেই দিকে পড়বে, তার দৃষ্টি যেই দিকে পড়বে, সে মুক্ত হবে। সেই জন্যে আমরা নিজেদেরকে ধন্য করার জন্য তার জন্মদিন উদযাপন করি। শ্রীরামকৃষ্ণ জগৎকে 3টি ভাব দিয়ে গেছেন। প্রথমটি হচ্ছে তার যে ঈশ্বরই একমাত্র সত্য, আর সমস্ত অসত্য ও অনিত্য। কেন? মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। এই ঈশ্বর লাভ, ঈশ্বর ছাড়া তিনি আর কিছু জানতেন না। এটা হচ্ছে তার প্রথম বাণী। দ্বিতীয় বাণী হচ্ছে সেই ঈশ্বরকে বিভিন্নভাবে আস্বাদন করা যায়। তিনি দিয়েছেন যতমত ততপথ। তিনি কোনো মতলব করে করেননি। তিনি বলছেন, শ্রীরামকৃষ্ণ নিজে বলছেন, আমি যেন এক ডাল থেকে আরেক ডালে উনি চড়িয়ে বেরিয়েছেন। বলে তোমরা 50টা জিনিস নিয়ে আছো, 1000টা জিনিস নিয়ে, আমি এক বই, ঈশ্বর বই, আর কিছু জানি না। তিনি তাই ঈশ্বরকে বিভিন্নভাবে আস্বাদন করার জন্যে জগতের সমস্ত ধর্মমতের যত মহাপুরুষ আছেন, যত প্রবর্তক আছেন, প্রফেট আছেন, তাদেরকে তিনি সাধনা করেছেন এবং তিনি সিদ্ধ হয়েছেন। সেই জগতের জন্য এই উদার ভাব রেখে গেছেন। যদিও আমাদের এই উদার ভাবকে গ্রহণ করার মতো ক্ষমতা এখনো হয়নি, কারণ আমরা জেনেটিক, যারা জানে জেনেটিক সায়েন্স, জেনেটিক্যালি উই আর ভেরি সেলফিশ। তো এই সেলফিশনেস যাওয়া উনি যখন দেখলেন জগতের মধ্যে, ইভেন ধর্মজগতের মধ্যে, যারা কিনা কিছু মাত্র যারা উপলব্ধি করেছে, তাদের মধ্যেও যারা সিরিয়াস নয় তাদের মধ্যে তো থাকবেই, কিন্তু যারা সিরিয়াস তাদের মধ্যেও দেখা যাচ্ছে ধর্ম নিয়ে তারাও এই ভেদাভেদ নিয়ে, হিন্দু মুসলিম খ্রিস্টান এমন নিয়ে, ওই বৈষ্ণব শৈব এইগুলি নিয়ে মানে ঝগড়া করছে পরস্পর। উনি বুঝতেই পারতেন না যে আমার মধ্যে এত ধর্ম। তখন উনি পরে যখন উনি বুঝলেন, তখন উনি এটার প্রচার করলেন। আর তৃতীয় হচ্ছে যেটা কিনা এই যুগের জন্য দরকার, যেটাকে নিবেদিতা বলেছেন যে শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের পরে সমস্ত কর্মই স্যাক্রেড হয়ে গেছে। কোনো কর্মই আর থাকছে না, কোনো শুধুমাত্র কর্ম থাকছে না, সেকুলার থাকছে না। সেটা হচ্ছে শিবজ্ঞানে জীবসেবা। প্রত্যেকের মধ্যে, প্রত্যেক জীবের মধ্যে সেই ভগবান অধিষ্ঠিত আছেন, তার সেবায় নিজেকে নিয়োজিত করা। উধারবন্দে দুঃসাহসিক ডাকাতি, ব্যবসায়ীর বাড়ি থেকে প্রচুর স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট ডাকাত দলের। উধারবন্দে দুঃসাহসিক ডাকাতির ঘটনা। ডাকাতের দল হাত পা বেঁধে বন্দুক ঠেকিয়ে উধারবন্দের ঠালিগ্রামে এক ব্যবসায়ীর বাড়ি থেকে প্রচুর লুটপাট চালায়।
শালিগ্রামের শিবেরবন্ধ এলাকার ব্যবসায়ীর বাড়ি থেকে 6.5 ভরি স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ 1,20,000 টাকা এবং 4টি মোবাইল ফোন লুটপাট করে। ডাকাতির ঘটনার খবর ছড়িয়ে পড়তে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে শুক্রবার রাত আনুমানিক 2:30 নাগাদ ঘটনাটি ঘটেছে শিবেরবন্ধ টিকলপাড় জিপি কার্যালয় সংলগ্ন এলাকার সুব্রত দত্তের বাড়িতে। ঘটনার পর স্থানীয় জনগণ উধারবন্দ থানায় খবর পৌঁছান। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উধারবন্দ থানার ওসি শিম তেমুং ও কুম্ভীরগ্রাম সিকিউরিটি আউটপোস্টের ইনচার্জ এসআই নয়নমণি বড়ুয়া। তার আগেই ডাকাত দল পালিয়ে যায়। বাড়ির মালিক সুব্রত দত্ত ও তার স্ত্রী রাখি দত্ত সংবাদ মাধ্যমকে জানান, শুক্রবার রাত 2:30 নাগাদ ডাকাতের দল বাড়িতে প্রবেশ করে ঘরের বারান্দায় প্রথমে গ্রিল ও পরে দরজা ভেঙে প্রবেশ করে। ঘরের লোকেদের হাত পা বেঁধে লুটপাট চালায় ডাকাত দল। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এটার সময় হঠাৎ গ্রিল ভাঙ্গিয়া 5 জনের ডাকাতি। আমরা ঘুমো আসলাম, বলে গ্রিল ভাঙছে। গ্রিল ভাঙার পরে তারপরে দরজা ভাঙছে। দরজা ভাঙার পরে আমার 2 ছেলে আর আমার মা এক ঘর ঘুমানিতে আসলাম, তারা উঠাইছে। উঠানোর পরে গেছে আমরা ওই ঘর, আমরা যে ঘর ঘুমানিতে আসলাম। ঘুমানি যাওয়ার পরে আমরা উঠাইয়া আমার 2 ছেলেরা আমার হাত বাঁধছে। হাত বাঁধার পরে কয় এখানে চকিত বইবার লেগে। এরপরে গিয়া আমার মারে কইছে লই আইছে। মারে কইছে আপনি কেন তাই লইব, ইয়ামে বেটো, হিন্দিতে মাতে ইয়ামে বেটো। এরপরে তাই আমার বউরে কইছে তুমি চলো আমরা লগে, তুমি চলো আমার সাথে। এরপরে তাইতে যাওয়ার পরে গোটেজ খুলিয়া কইছে টাকা তো যা আছে সোনা গয়না শব্দ বার করিয়া। এরপরে তারা সব কিছু জারিয়া লইয়া পার করছে। কত ভরি সোনা? প্রায় 6.5 ভরি। টাকা 65 থেকে 70,000 টাকা ক্যাশ আছিল। না ওটা আরব যা আছিল 45,000। আমার 1,20,000। আমি তো তোমার তো জানি না, বলতে আমি 65,000 কইলাম। 1,20,000 মতো। 1,20,000 ক্যাশ আর 6.5 ভরির মতো সোনা। তারা কি তাই হিন্দিতেই মারছে? হিন্দিও মারছে, বাংলাও মারছে, এসামিসও মারছে। কয়জনের দল আসলো? আমরা ঘর তো ঢুকছে 5 জন। তারা হাতে কোনো অস্ত্র আছিল, বন্দুক আছিল, তারপরে ইয়া আছিল, পিং সাফল আছিল, আর ওই যে মুগুরও আছিল হাতো। বন্দুক কয়টা আসলো? বন্দুক সবের হাতো বন্দুক আছে। সিভিল হাসপাতালে অত্যাধুনিক ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিটের ফিতা কেটে উদ্বোধন করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শিলচরের স্বাস্থ্য সেবার পরিকাঠামো উন্নত করার লক্ষ্যে বিধায়ক দীপায়ন চক্রবর্তী শনিবার এসএম দেব সিভিল হাসপাতালে অত্যাধুনিক ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিটের ফিতা কেটে উদ্বোধন করেন। এদিন বিধায়কের সঙ্গে ছিলেন কাছাড়ের জেলা শাসক মৃদুল যাদব, স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত জেলা কমিশনার ডক্টর খালেদা সুলতান। পরবর্তী সময়ে সতীন্দ্র মোহন দেব সিভিল হাসপাতালের কনফারেন্স হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় মুখ্য অতিথি বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, সতীন্দ্র মোহন দেব সিভিল হাসপাতালের প্রশাসন এবং স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রচেষ্টার প্রশংসা করেন। পাশাপাশি সরকারের অবিচল প্রতিশ্রুতির কথাও তিনি তুলে ধরেন। তিনি আরও বলেন, আমি মনে করি একটা এই আধুনিক যুগে কম্পোনেন্ট সেপারেটর সকল শুধু সিভিল হসপিটাল না, যেখানে ব্লাড ব্যাংক রয়েছে সেখানে কম্পোনেন্ট সেপারেটরের প্রয়োজন রয়েছে। আমি আশা রাখছি যে সিভিল হসপিটালকে দেখে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন ব্লাড ব্যাংক যেটা বড়াগুলিতে রয়েছে ওনারা সবাই ধীরে ধীরে করবেন। আর আজকের দিনে আবারও আন্তরিকভাবে আপনাদের সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি জানি যে এখানে যারা আপনারা পুরো টিম রয়েছেন, জয়েন্ট ডাইরেক্টর থেকে শুরু করে হেলথের পুরো টিম রয়েছেন, একটা অসাধারণ কাজ আপনারা করে যাচ্ছেন। সরকারি যে কাজ, সেই সরকারি কাজকে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের যে প্রচেষ্টা, হেলথ সেক্টরে যে মুখ্যমন্ত্রীর চিন্তাধারা রয়েছে, সেই চিন্তাধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা যেভাবে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, যার জন্য আন্তরিকভাবে আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আজকের এই সভায় আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে। আপনারা দেখেছেন ইতিমধ্যে রেডি হচ্ছে একটা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, যেখানে হয়তো 13 কোটি টাকা না 19 কোটি টাকা খরচা করে এটা বানানো হবে। আর আরেকটা জায়গার থেকে আরেকটা প্রজেক্ট হবে এখানে 200 বেডের একটা হসপিটাল, যে হসপিটালে আমরা অনেক সুবিধা আগামী দিনে পাবো। অনেক হেলথ সেন্টারগুলো হয়েছে, তার জন্য অনেক রোগী আজকের দিনে সিভিল হসপিটালের লোড কম আছে, কিন্তু তারপরও আমরা লক্ষ্য করি সিভিল হসপিটালের উপর রোগীদের একটা বিশেষ আস্থা রয়েছে, যার জন্য শুধু শিলচর না, শুধু কাছাড় না, বরাকের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু সিভিল হসপিটালে অনেক রোগীরা আছেন। আমি মনে করি যে
শিলচর মেডিকেল কলেজের এমনিতেই আপনারা জানেন যে অনেক লোড রয়েছে, গোটা বরাকবেলি সহ বিভিন্ন রাজ্য যেমন ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এইসবের লোডও রয়েছে। সেখানে দাঁড়িয়ে সিভিল হসপিটালের এই 200 বেডের যে হসপিটালটা যদি হয়ে যায় তাহলে অনেক লোড শিলচর মেডিকেল কলেজের কমবে, যার জন্য আন্তরিকভাবে আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আর সকলকে আমার আবারও শ্রদ্ধা নিবেদন করে আমার কথা শেষ করছি। जॉइंट डायरेक्टर हेल्थ एडीसी हेल्थ ब्रांच ऑफिसर हेल्थ और हमारे एसएमडी हॉस्पिटल के सुपरिटेंडेंट, डॉक्टर्स, नर्सेज एंड स्टाफ एंड मीडिया पर्सन सबको बहुत बहुत नमस्कार। आज सिविल हॉस्पिटल के लिए एक ऐतिहासिक दिन है कि यहाँ पे ब्लड कंपोनेंट सेपरेटर का इनॉग्रेशन हुआ है। ऑलरेडी ब्लड बैंक यहाँ पे चल रहा था और मुझे कहने में गर्व है कि यहाँ का जो ब्लड जो यूनिट था इट वॉज सिविल हॉस्पिटल का यूनिट था उससे अच्छा था, उससे बेटर था। और अभी हमारा ब्लड कंपोनेंट सेपरेटर होने के बाद जो 1 यूनिट ऑफ ब्लड है उसको 4 कंपोनेंट्स में डिवाइड करके, जो RBSK है, प्लेटलेट्स है, प्लाज्मा है और जो यूनिट है उसमें डिवाइड करके हम लोग एक कंपोनेंट से 4 पेशेंट्स को डील कर पाएंगे। तो ये बहुत ही इम्पॉर्टेंट एक मेडिकल डेवलपमेंट है और मैं आशा करता हूँ कि इससे आने वाले समय में जो हमारे थैलेसीमिया पेशेंट हैं, एनीमिक पेशेंट हैं और प्रेग्नेंट मदर्स हैं उनको हम सपोर्ट कर पाएंगे। और ऑलरेडी रिकॉर्ड्स में भी ये मेंशन है जो मैंने कहा कि लगभग ओवर द लास्ट 4-5 years 4000 यूनिट्स ऑफ ब्लड हैज़ बीन donated in our civil hospital. It is even more than in the what happened in the medical college. तो मैं आशा करता हूँ कि आने वाले समय में जो अच्छा काम कर रहे हैं वो और अच्छा होगा और जो ब्लड की जो समस्या है और ब्लड का जो ইস্যুজ है পেশেন্টস में वो সলভ होगा। শিলচর শহর সংলগ্ন এনআইটি মধুটিলা এলাকায় বিশুদ্ধ পানীয় জলের হাহাকার পরিস্থিতি। শিলচর শহর সংলগ্ন এনআইটি মধুটিলা এলাকায় বিশুদ্ধ পানীয় জলের হাহাকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিটি বাড়িতে জল পৌঁছে দেওয়ার কথা বললেও শিলচর এনআইটি সংলগ্ন মধুটিলা গ্রামে এই জল তাদের শুধু স্বপ্ন। গ্রামটিতে রয়েছে প্রায় 200টি পরিবার আর পরিবারের প্রত্যেক সদস্য পানীয় জলের জন্য হাহাকার করছেন। এলাকার প্রতিটি জলের উৎস, নদী, নালা, পুকুর, কুয়ো সব শুকিয়ে গেছে। জলের উৎস হিসেবে সরকারিভাবে যে কুয়োগুলো খনন করা হয়েছিল সেগুলোতে নেই জল। ফলে পানীয় জল সংগ্রহে মহিলাদের যেতে হচ্ছে দূরের কোনো হাওড় বা বিলে। মধ্যরাতে উঠেও জল সংগ্রহ করতে পারছেন না গ্রামবাসীরা। লাইন করেন আপনারা তো জলের লাগে বেজান দিকদারি আছে। সকালে 6টার সময় উঠিয়া যাই তো কুয়াত জল পাই না তা পাই না, সারাদিন নদীর জল খাই। আর একটা আপনারা কয়েন কসিরাজ রে আমরা পেয়েছি দিব। আমরা কৌশিক রায়ের আগে এমএলএ থাকাকালীন আমরা গেছি লক্ষ্মীপুর, তাই করতে ঠিক আছে রাস্তার কাজটা করাইমু, স্যাংশন করাই দিব, ঠিক আছে। এখন তো তাই পেয়েছি, এখন তো মন্ত্রী হয়ে গেছে, এখন দয়া আমরা তাই অনুরোধ করি আর আপনারাও করি আর যদি পারবা তো আমরা রাস্তার আর পিএইচির একটা ব্যবস্থা করে দিলে আমরা বড় উপকৃত হইলাম। 4 দিনের রিমান্ড শেষে ফের জেল হাজতে পাঠানো হলো ইউএসটিএম উপাচার্য মাহবুবুল হককে। অর্থের বিনিময়ে শিক্ষার্থীদের পাশ করানোর অভিযোগে গ্রেফতার করা হয় মাহবুবুলকে। 4 দিনের রিমান্ড শেষে শনিবার ফের জেল হাজতে পাঠানো হলো ইউএসটিএম উপাচার্য মাহবুবুল হককে। 4 দিনের পুলিশের রিমান্ড শেষে শনিবার বিকেল 5টায় মাহবুবুল হক সহ অন্য 5 অভিযুক্তকে শ্রীভূমি জেলার মুখ্য ন্যায় দণ্ডাধীশের আদালতে হাজির করা হয়। আদালত 6 জনকে পুনরায় বিচার বিভাগীয় হেফাজতে শ্রীভূমি জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এদিকে ক্রাইম ব্রাঞ্চের শীর্ষ আধিকারিকদের ম্যারাথন জেরার সম্মুখীন হতে হয় মাহবুবুল হককে। মুখ্য আদালতে হাজির করার সময় উপাচার্য মাহবুবুল হক মিডিয়ার সামনে উল্লেখ করেন পড়ুয়াদের চিন্তা করার প্রয়োজন নেই। উল্লেখ্য, অর্থের বিনিময়ে শিক্ষার্থীদের পাশ করানোর অভিযোগে গ্রেফতার করা হয় মাহবুবুল সহ 6 জনকে। আমি স্কুল বানাইছি আর আপনারা ম্যাটারটা তো জানোই যে স্টুডেন্টরা কইছে তারা নকল করতো। আমার টিচারদের তো আমি অ্যাওয়ার্ড দিতে লাগে, তারা নকল করতে দিছে না। টিচারদের অ্যাওয়ার্ড দিমু। কেন আপনার বিরুদ্ধে এরকম করা হয়? কেন আপনার বিরুদ্ধে এরকম করা হয় স্যার? আপনারা কেন টার্গেট করা হয়? স্যার আপনারা টার্গেট কেন করা হয়? না না, কেউ টার্গেট করেন না, এটা সুবিধা। কেউ টার্গেট করেন না, আপনারা সব আইবা আমার অত সুন্দর ইউনিভার্সিটি, অত সুন্দর ইউনিভার্সিটি ওটা দেখাইবা আইয়া।
করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন নিয়ে প্রতিবাদ অব্যাহত, রাজ্যপাল ও রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকপত্র প্রেরণ। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন নিয়ে এখনো পর্যন্ত প্রতিবাদের ধারা অব্যাহত রয়েছে। হয়তো এ নিয়ে কখনো আয়োজন হচ্ছে নাগরিক সভা, নয়তো স্মারকপত্র প্রেরণ করা হচ্ছে রাজ্যের রাজ্যপাল বা দেশের রাষ্ট্রপতির উদ্দেশ্যে। ফের রাজ্যের রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকপত্র প্রেরণ করেন করিমগঞ্জ জেলা নাম পরিবর্তন প্রতিরোধ কমিটি। আজ জেলা চক্রাধিকারিকের মাধ্যমে রাজ্যের রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকলিপি প্রেরণ করেন কমিটির কর্মকর্তারা। কমিটির পক্ষে অরুণাংশু ভট্টাচার্য, রজত চক্রবর্তী সহ অন্যান্য সদস্যরা অকপটে উল্লেখ করেন, করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনে জেলার জনগণ শুধু শুধু হেনস্থার শিকার হবেন। কারিগরি অর্থ খরচ করতে হবে নথিপত্র বদলীকরণে, এছাড়া অন্যান্য সমস্যায় পড়তে হবে সাধারণ জনগণের। তাই সাধারণ জনগণের স্বার্থে পূর্বের নাম অব্যাহত রাখতে তাদের আর্জি। রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকলিপি প্রেরণ করেছি এবং স্মারকলিপিতে যা উল্লেখ করা আছে তা আপনাদের কাছে দেওয়া হবে এবং রাজ্যপালের কাছে মহোদয়ের কাছে আমরা অনুরোধ রেখেছি যে এই অগণতান্ত্রিক এবং সাম্প্রদায়িক মনোভাব নিয়ে যে সিদ্ধান্ত আসাম সরকার গ্রহণ করেছে তা অবিলম্বে যদি প্রত্যাহার করা না হয় তবে সমগ্র করিমগঞ্জ জেলা শুধু নয়, সমগ্র বরাক উপত্যকা ব্যাপী এর আন্দোলন আমরা ছড়িয়ে দিব এবং এই নাম পরিবর্তন আসামের মুখ্যমন্ত্রীকে করতেই হবে। তাই আমরা স্মারকপত্র যেটা আজকে প্রেরণ করেছি, মানে নাম পরিবর্তন হয়ে গেল আমাদের এই করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন। দীর্ঘ ইতিহাস, ৬০০ বছরের তার ইতিহাস আছে করিমগঞ্জ এবং সেই করিমগঞ্জে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু, বিপিনচন্দ্র পাল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মনীষীরা এখানে পদস্পর্শে এই জায়গাটা ধন্য হয়েছে এবং এই জায়গার নাম পরিবর্তন করতে রবীন্দ্রনাথের উক্তিকে বিকৃত করে এই নাম পরিবর্তন করা হয়েছে। এটা নিছক সাম্প্রদায়িক অভিসন্ধি ছাড়া আর কিছু নয়। এর বিরুদ্ধে আমরা সমস্ত স্তরের জনগণকে বলতে চাই যে এর বিরুদ্ধে আজকে আন্দোলন গড়ে তুলতে হবে, কারণ আন্দোলন ছাড়া আর উপায় নেই। কারণ যখন তখন যে কোনো একটা স্থানের নাম তারা পরিবর্তন করে, এটা গণতান্ত্রিক রীতি নয়। শিলচরে চলতি বিপিএল ক্রিকেটে শনিবার জয়লাভ করলো এবং শিলচর লায়ন্স ও সোনাই টাইটেন ক্লাব। শিলচর ভেটারেন ক্রিকেটার্স ক্লাব আয়োজিত রোমাঞ্চকর টি20 ক্রিকেট টুর্নামেন্টের শনিবারের দুটি ম্যাচে জয়লাভ করল যথাক্রমে শিলচর লায়ন্স দল এবং সোনাই টাইটান একাদশ। ডিএসের মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে লায়ন্স 5 উইকেটে হারায় ধলাই মুনলাইট ক্লাবকে। দিনের দ্বিতীয় খেলাটিতে সোনাই টাইটান ক্লাব 119 রানে জয়লাভ করে জেএমকে দলের বিরুদ্ধে। খেলা দুটিতে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন ঋষভ দীপক এবং অমন সিং। তাদের হাতে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার তুলে দেন এদিনের বিশিষ্ট অতিথি দেবজ্যোতি স্বামী, আকরম লস্কর, আজমল লস্কর, তপন রায়, কাঞ্চন সাহা। বড়াই পাহাড় থেকে জোরালো অ্যাপেল বোলারের যথেষ্ট আত্মবিশ্বাসী অ্যাপেল এবং নিরঞ্জন দাস অভিজ্ঞ আম্পায়ার জেএমকে হয়েছে। এখন অবিশ্বাস্য কিছু না ঘটল বিদায়ের পথে। যদি তেমন অবিশ্বাস্য কিছু না ঘটে, করেছেন দুটো ম্যাচ মিলিয়ে তার রান 18। আজকে 18 দিবাকর গুড়ালা দেখে শুনে খেললেন। স্লো লেফট আর্ম অর্থোডক্স বল।
কিছু ঘটনা ওই সময়ের সঙ্গে সঙ্গে তারা ম্যাচ থেকে হারিয়ে যাচ্ছেন। One delivery connects in the gap. Will found the fielder. Start of the over. Team doesn't got the connection there. Fielder trying to restrict the delivery. Very close. Good effort with that. JMK Warriors has scored the 50-run mark. कोई मौका नहीं है। बल्लेबाज यहाँ 2 रन पे थे। बड़े शॉट की कोशिश, कोई संपर्क नहीं गेंद और बल्ले के बीच जरूर गंवाया है यहाँ। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরো একবার। মণিপুর পরিস্থিতি, স্বরাষ্ট্র মন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পর্যালোচনা বৈঠক করলেন অমিত শাহ। রাজ্যে কঠোরভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সেনা পুলিশকে নির্দেশনা। মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে কাছাড় পুলিশ। শিলডুবি থেকে 2 কোটি টাকা মূল্যের হেরোইন সহ আটক 2 পাচারকারী। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শতবর্ষ পূর্তি উপলক্ষে উষা কীর্তনে ভক্তদের ঢল। উধারবন্দে দুঃসাহসিক ডাকাতির ঘটনা। শালিগ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে লুটপাট। সিভিল হাসপাতালে অত্যাধুনিক ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিটের উদ্বোধন বিধায়ক দীপায়নের। এখনকার মতো বিটিএন সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।